রেকর্ডটা দাঁড় করানো ছিল। আচ্ছা যাই হোক, আমরা যেটা বলছিলাম যে সবাই কথা বলতে হবে, অনেকের তো মাইক্রোফোনে নাই, এটা তো সমস্যা বুঝছেন। আমরা আসলে মাইক্রোফোন টেস্ট করলাম। আমি একটু ওয়াশরুমে যেতে হয়েছিল স্যার। আপনি সমস্যা না, আপনি তো আছেন, ঠিক আছে। আয়েশা সিদ্দিকা মাইক্রোফোনে আসেন তো। জি স্যার। আছেন আপনি? জি স্যার। আপনার কোনো ক্লাস নাই আজকে? অন্য কোনো ক্লাস নাই? স্যার করে ফেলছি স্যার, 12টায় ক্লাস ছিল তখন তো এখানেও জয়েন দিছি ওইখানেও জয়েন দিছি। এখানে হচ্ছে আপনি ক্লাস তখন হচ্ছে কথা বলতেছিলেন, হ্যাঁ, এই তো জন্য ওই ক্লাস হয় কাজটা নাই। করে ফেলছেন, ঠিক আছে, সমস্যা নাই। আমরা আসলে হয় কি, একটা বিষয়ের গভীরে ঢুকতে গেলে প্রথমে একটু লাগে, প্রিপারেশন লাগে। আমরা প্রথমে প্রস্তুতিমূলক কিছু কথাবার্তা বলে মুড নিয়ে আসি ক্লাসের, তারপরে আমরা ক্লাসের মধ্যে ঢুকি, তখন এই অ্যাটেনশনটা একটু ভালো থাকে। তো যাই হোক, আমরা কথা শুনি নাই যে, আর হচ্ছে নিহাল সাকলাইন কি চলে গেছে? নিহাল সাকলাইন আছে, ওনার কথা শুনি নাই। মনিকা আলীর কথা শুনি নাই। নাবিদ রেজা একবার বলার চেষ্টা করছিল, এরপরে লগ জি আউট। স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম, কী অবস্থা আপনার? জি স্যার, ভালো আছি। হ্যাঁ, আপনি কি মাইক্রোফোনে ছিলেন না আগে? জি স্যার, একটু 2 মিনিট ছিল। আচ্ছা, আপনি এখানে একটা ছবি দেখছেন? জি স্যার, দেখছি। এই ছবিটা কোন দেশের বলেন? অনেকগুলা ছবি আছে একই দেশের। জি স্যার, এটা ধারণা নাই। ঠিক আছে, সমস্যা নাই। তো যাই হোক, আমরা শেষ করে দিই। এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ কাশ্মীর, বুঝতে পারছেন? ওয়াও, আপনি কালকেই চাইলে চলে যেতে পারেন। কাশ্মীর। ওয়াও, কাশ্মীরে তো কুয়াশা হয় স্যার। হ্যাঁ, ইয়া, কাশ্মীর তো এরকম এরকম অবস্থা। কাশ্মীরে বরফ হয় অনেক। হ্যাঁ, এত বড় হয় স্যার, ইয়া। হ্যাঁ, সোহেল এক ক্লু ভাই ভাবছি পাইছেন স্যার এটা কোথায়? সাইবেরিয়া হবে। ভাই হিন্দি ফিল্ম গুলা যে দেখেন ওরা তো কাশ্মীরে গিয়েই করে। এটা মুভি থেকে আমি স্ক্রিনশট নিছি বুঝছেন, এটা অলরেডি একটা মুভি ওহো, থেকে আমি স্ক্রিনশট নিছি, বুঝতে পারছেন? স্যার আমার এখানে খুব বৃষ্টি স্যার, জি প্রচন্ড স্যার। জোরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, শিয়াল ভাইয়ের ওখানে বৃষ্টি হইতেছে, সাউন্ড আইতেছে। ঠিক আছে, এখানে আপনি একটু অফ করে দিলাম স্যার। সমস্যা না, বৃষ্টি তো ভালো জিনিস। জি, ঠিক আছে, আমরা ক্লাসের মধ্যে ফিরে যাই। তাহলে আমরা আউটবোর্ডের কি বিষয়গুলো দেখলাম, সেভের বিষয়গুলো দেখলাম, যে চারভাবে আমরা সেভ করতে পারি, ঠিক না? কি স্যার? আউটবোর্ড আমরা তৈরি করা দেখছি, তৈরি করা আমাদের বিশেষ মানে কোনো আলাদা কোনো শিকার কোনো বিষয় না এটা। যেটা হচ্ছে আমরা মেনটেনেন্স, তো মেনটেনেন্স আমরা দেখছি যে প্রত্যেক আউটবোর্ডে আলাদা আলাদা আমরা লেয়ার দিতে পারি। আর যেটা হচ্ছে যে আউটপুটগুলোকে আমরা ইচ্ছা মতো সাজিয়ে রাখতে পারি, আলাদা আলাদা সাইজ দিয়ে রাখতে পারি। এখানে আরেকটা জিনিস দেখেন, আপনি যদি ভিন্ন ভিন্ন সাইজের আউটপুট নেন তাহলে আপনার কী সমস্যা হবে? ডিফারেন্ট সাইজের আউটপুটে দেখেন কি হয়, এই অবস্থা হয়। জি স্যার, বুঝতে পারছি, এটা পিডিএফ এর ক্ষেত্রে সমস্যা হবে। হ্যাঁ, তো যে জন্য আপনি যদি পিডিএফ করতে চান তাহলে প্রত্যেকটা আউটবোর্ডের সাইজ সমান রাখতে হবে, ইকুয়াল রাখতে হবে, বুঝতে পারছেন? নতুবা জি আপনার স্যার। যেটা হবে যে এক পেজ থেকে যখন আরেক পেজে যাবেন আপনি দেখবেন একটা পেজ ছোটো, আরেকটা পেজ বড়, আরেকটা পেজ ভিন্ন সাইজের, এই যে। জি স্যার, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমাদের এই বিষয়টা দেখতে হবে। যদি আমি মনে করি যে একসাথে সেভ করব তাহলে সাইজ ইকুয়ালি রাখা উচিত। আর যদি আমরা মনে করি না আমার প্রত্যেক পেজ আলাদা আলাদা, তাইলে আমাদের এটা সমস্যা নাই, ঠিক আছে? জি স্যার। জি স্যার। চুস্পা হও, তারা কয়ে লেছি তো মেনটা পাঠাই তো, আবার ফোন দিছে নি এখন তোমার? তো ঠিক আছে, তাহলে মাত হয়েছে।
আচ্ছা, তাহলে আর্টবোর্ডে আমাদের আর কারো কি কোনো প্রশ্ন আছে? মোটামুটি আর্টবোর্ডের বিষয়টা আমাদের মনে হয় শেষ হয়ে গেছে। এটা অনেক ইন্টারেস্টিং বিষয়, আপনারা বুঝতে পারছেন। এবং এটা আমরা মাল্টিপুল একটা অ্যালবাম তৈরির কাজে ব্যবহার করতে পারি। 20টা পিকচার পাশাপাশি রেখে একটা পিডিএফ বানিয়ে দিলাম, একটা হয়ে গেল। প্রচ্ছদ একটা বানাইলাম প্রথমে, আর্টবোর্ড 1-এর মধ্যে আমরা একটা প্রচ্ছদ তৈরি করলাম অ্যালবামের নাম দিয়ে। এরপরে আমরা 20টা পিকচার দিয়ে দিলাম, বুঝতে পারছেন। প্রত্যেকটা পিকচারে যখন ইচ্ছা আমরা কাজ করতে পারি। কাজ করে আমরা একটা অ্যালবাম বানিয়ে পিডিএফ বানিয়ে আমরা কাউকে দিয়ে দিতে পারি, ঠিক না? জি স্যার, একটা অ্যালবাম হয়ে গেল। হ্যাঁ, তাইলে আর্টবোর্ডের এটা হচ্ছে আর্টবোর্ডের প্রয়োগ দেখাইলাম আপনাদের। তাইলে তুলনামূলক কাজ করার জন্য আমরা আর্টবোর্ডে কাজ করলে সহজ, ঠিক না? ইলাস্ট্রেটরে যখন আপনারা যাবেন দেখবেন যে এখানে অল টাইম আর্টবোর্ডের মধ্যেই কাজ। ফটোশপে আসলে আমরা আর্টবোর্ডে ওরকম করি না, এই জন্য যে ফটোশপে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি একটা ছবিতেই আমরা কাজ করি, একটা ছবিতে অনেক কাজ, তো এই জন্য আমরা বেশিরভাগ সময় 5টা ছবি একই সাথে কাজ করি না, এই জন্য আর্টবোর্ডের প্রয়োজনীয়তা কম হয়। কিন্তু যখন আপনি অ্যাডভান্স স্টেজে যাবেন, প্রফেশনাল কাজে যাবেন, তখন আপনার দেখবেন যে এই কাজগুলা কেউ চাচ্ছে যে সব কাজ আমার 10টা পেজ একসাথেও দেবেন, আলাদাও দেবেন, তখনই আপনাকে চলে আসতে হবে এটার মধ্যে, আর্টবোর্ডের মধ্যে, ঠিক না? একজন বায়ার যদি চায় যে এই 10টা পিকচারে আপনি কাজ করে একটা পিডিএফ বানিয়ে দেবেন একটা, আর আরেকটা হচ্ছে প্রত্যেকটা ছবি আলাদা আলাদা আমাকে দেবেন। তো এভাবে বললে তো আপনাকে যদি আউটপুট সম্বন্ধে আপনার ধারণা না থাকে আপনি পুরো বিপদে পড়ে যাবেন। কনভার্টার দিয়ে ছবিগুলোকে পিএইচডি দিয়ে করতে হবে, পিডিএফ বানাইতে হবে। কনভার্টার দিয়ে কিন্তু করা যায় অনলাইনে। তো ওইটা আপনার জন্য অনেক বিরক্তিকর। একবার করার পরে যদি দেখেন একটা ভুল হয়েছে, তো আবার আপনি নতুন করে ছবিটা ফটোশপে কাজ করে আবার কনভার্টারে গিয়ে করতে হবে, ঠিক না? আর ওখানে আর্টবোর্ড বানিয়ে রাখলে যখন ইচ্ছে আপনি আবার রিসেভ দিয়ে দিতে পারেন। পিএইচডি করে যদি সেভ করে রাখেন। অনলাইনে করলেও তো স্যার একসাথে করা যায় না সবগুলো। না, অনলাইনে একসাথে হয়, একটা একটা না একসাথে হয়। পিডিএফ আপনি যদি আপনি জেপিজি টু পিডিএফ করেন, মাল্টিপেজ সিলেক্ট করে দেন একসাথে, তাহলে একটার পর একটা আসবে। আচ্ছা স্যার, আমি আসলে করছি, করলে মানে একটা করছি আর কি, একসাথে করিনি। ওখানে অনেক ধরনের কনভার্টার আছে, পিডিএফ জয়েনার, পিডিএফ কাটার। ধরেন আপনাকে আমি 4টা পেজ দিয়ে দিছি পিডিএফের, ওইখান থেকে আপনি 2টা পেজ নেবেন, তো এটা হচ্ছে পিডিএফ কাটার। আর এটা হচ্ছে পিডিএফ জয়েনার, 4টা পেজ একসাথে জয়েন করবেন। তো পিডিএফ জয়েনার কাটার এগুলো আছে, কিংবা পিকচারকে পিডিএফ করা, পিএইচডি টু পিডিএফ, জেপিজি টু পিডিএফ, এইভাবে মানে এখানে অনেকগুলো কম্বিনেশন আছে, বুঝছেন? টেক্সট টু পিডিএফ, জেপিজি পিডিএফ, এইভাবে অনেকগুলো ধাপ আছে। এমনকি আপনাকে ভিডিওকেও আপনি জেপিজি করে ফেলতে পারেন, ভিডিও টু জেপিজি। বলেন স্যার, জেপিজি ফাইল রে স্যার পিএইচডি করা যায়নি স্যার, আর একাধিক ইচ্ছা মতো লেয়ার বানাইয়া স্যার, জেপিজি টু পিডিএফ। আপনার প্রশ্ন বুঝছি, কিন্তু ওটা প্রশ্ন হয় নাই, বুঝছেন? এটা প্রশ্নই হয় না, এই জন্য আমরা আনসার নিয়ে চিন্তা ভাবনা করবো না এখন আর। আপনি আপনি নিজে চিন্তা করেন এই প্রশ্নটাকে নিয়ে, পরে আবার কইরেন। না স্যার, এত সুবিধা পাইতেছি স্যার, ভাবলাম যে হয়তো আরো সুবিধা হইতে পারে স্যার, পাওয়া যায় কিনা। এটা ঠিক আছে, অবশ্য আপনার এই দৃষ্টিভঙ্গি ঠিকই আছে, যে যখন মানে এত সুবিধা দিল, এটা আমাদের আসলে প্রবণতা, বুঝছেন? আমরা যখন এই সুবিধাগুলো পাই তখন চিন্তা করি যে হাত না ধুয়ে ভাত খাওয়া যায় কিনা, ওইটার কোনো পদ্ধতি আছে কিনা, হাত ধুয়ে কষ্ট করবো কেন, এইরকম চিন্তাধারা স্যার। কোথায় আছে দা, বাঙালিরে বইতে দিলে শীতে চায়। এটা একটা সমস্যা, বুঝছেন? এটা আমাদের একটা সমস্যা। যাই হোক, আমরা আসলে আর্টবোর্ড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, না থাকলে আমরা অন্য প্রসঙ্গে চলে যাই। আর্টবোর্ড নিয়ে আমাদের সময় নষ্ট করার তো প্রয়োজন নাই, যদি আমরা বুঝে ফেলি। কি বলেন? জি স্যার, অন্যগুলাতে যাই, ওই দুইটা হয়ে যেতেছে অলরেডি। হ্যাঁ, ঠিক আছে, আমরা ওইটা শেষ, আউটবোর্ডের প্রসঙ্গ আমাদের শেষ। এরপরে আমরা যাব, আমাদের শিডিউলে কি ছিল? লিপস্টিক। না, এটা সব শেষে, এটা সব শেষে, বুঝছেন? আপনি বললে হবে না, আমার ধারণা আছে।
তার আগে আছে লিংক এমবেডেড এবং আমার এটা মনে লিংক আছে। রেজাল্ট পাইল লিপস্টিকটা মনে থাকবে, এটা তো আমরা জানি। আর্টবোর্ডের আগে আছে লিংক অ্যান্ড এমবেডেড, বুঝছেন? এটা আমরা দেখবো, তারপরে এক্সপোজার দেখবো, সব শেষে হচ্ছে লিপস্টিক। লিপস্টিক আগে দেখাইলে আপনারা সবাই চলে যাবেন, বুঝছেন? এটা শেষ, চলে যাবেন, এটা সব শেষে রাখবো আমরা, এ স্যার বুঝছেন? রেজাল্ট করিম ভাই আপনি ফাহিম ভাই যা- বের হয়ে যেতে পারেন, লিপস্টিকের হলে চলে আমরা যেত বলবো। স্যার, যদি লিপস্টিকের ক্লাস না থাকলে এত সময় ফাহিম ভাই চলে যেত স্যার। লিপস্টিক কে লাগাইছে স্যার? আমি তো একবারও বের হই নাই ক্লাসে, আপনি তো কিছুক্ষণ পর বের হয়ে যাইতেছেন, আবার আসতেছেন, দেখতেছেন মানে লিপস্টিকের ক্লাস শুরু হয়েছে কিনা। ফাহিম ভাই, ভাই এ ভাই, লিপস্টিক কে লাগাইতে স্যার? রেজাল্ট ভাই নাকি? এ ভাই রেজাল্ট ভাই তো কিছুক্ষণ পর পর এসে চেক করতেছে, মানে কখন লিপস্টিকের ক্লাস শুরু হবে। এখন সাউন্ড কেন নেই? আর শব্দ শোনা যায়। আচ্ছা ঠিক আছে, ভাই শুধু আমারই দরকার ভাই, আপনাদের দরকার না ভাই। দেখবো কে ক্লাসে থাকে আর কে, যদি আপনি থাকেন তার মানে আপনার বেশি দরকার, আমার তো স্বাভাবিকভাবে দরকার, এই জন্য থাকতেছি ভাই। আচ্ছা আপনাদের মধ্যে আপনারা সবাই কথা বলেন না কেন? সুমনা বিশ্বাসের সাথে মনে হয় আমাদের কথা হয় নাই, উনি দেরিতে জি স্যার। আপনার সাথে কথা হয়েছে আজকে? জি না স্যার, হয় নাই। আপনি কি আর্টবোর্ডের ক্লাসটা পুরোপুরি দেখছেন? আর্টবোর্ডের বিষয়টা যখন আমরা দেখাই, হ্যাঁ স্যার, আমি আছি স্যার, আছি। ডকুমেন্ট নিয়ে কথা বলতেছিলেন, আর্টবোর্ড আর নরমাল ডকুমেন্ট। আছি স্যার, আমি শুনতেছি। আচ্ছা ঠিক আছে। আমাদের কি মান্নার রহমান আজকে নাই? হ্যাঁ, মান্নার রহমান নাই। রান্না আপু মনে হয় মজা মজা রান্না করতেছে। হ্যাঁ, মান্নার কথা শুনেই কিন্তু রান্না পারবে। আমাদের ফখরুল ইসলামের খাবার কথা মনে হয়ে গেছে, যেমনি আমরা ওই নামটা বলছি। ফাহিম ভাই আমারও কিন্তু খিদা লেগে গেছে এই ওনার কথা শুনে। তো যাই হোক, আমরা এই লিংক এমবেডেড এবং কি বলছিলাম, এই দুইটা জিনিস আমরা কি আসলে 15 মিনিট একটা ব্রেক দিয়ে দেবো নাকি? ব্রেক দিলে তো স্যার আরেকটা সমস্যা, অনেকে চলে যায়, মানে এরপরে আর আসে না। না, আমাদের গত ক্লাসে যে 23 জন ছিল, ব্রেকের পরেও 23 জন ছিল, কোনো চেঞ্জ হয় নাই। না আর ব্রেক পরে কত সময় ক্লাস হবে আজকে? ব্রেক পরে আর কত সময় হবে? আমরা মোটামুটি ঘন্টা খানেক করার চিন্তা ভাবনা করতেছি, আর আমরা তো এই আধা ঘন্টার দেরিতে শুরু করছি, এই জন্য 2টায় যদিও বলছিলাম আমাদের 2:30টা পর্যন্ত ক্লাস হবে বলছিলাম নাকি, ওইটা আধা ঘন্টা বাড়িয়ে নিলাম, আর কি 3টা করে নিলাম। স্যার, ও দেখেন স্যার, যেটা ভালো না, আমার মনে হয় স্যার ব্রেক না দিয়ে কন্টিনিউ করা ভালো না? এখন ফখরুল ইসলাম সহ অনেকেরই ক্ষুধা লাগছে। ব্রেক না নিয়া, যেহেতু দুপুরবেলা স্যার গোসল দিয়ে দেন স্যার ব্রেক। আমরা ছোট ব্রেক নিয়ে নিই, আর একটু ছোট করে নেই, 10 মিনিটের একটা ব্রেক নেই। কেউ লাইন থেকে আউট Break হবে হয়ে না, সবাই থাকবেন এখানে থেকে, আপনারা চলে যান, মাইক্রোফোন মিউট করে আপনি 10 মিনিটের জন্য চলে যান। যেমন এখন হচ্ছে 53, আমরা দুইটা নামাজ পড়তে হবে। দুইটা ক্ষুধা তো তিনে লাগছে, চলে এটা তো আসবো। আছেই স্যার। মানে ব্রেক না নিয়ে এই 2:30 যদি শেষ করা যায় স্যার, এইটা আমার ব্যক্তিগত মত স্যার। না, ব্রেক আসলে আমিও চাচ্ছি, বুঝছেন? এই জন্য আমরা চাচ্ছি 10 মিনিটের একটা ব্রেক নেই, লম্বা ব্রেক না। আর ব্রেকও না, আপনারা চাইলে কথা বলতে পারেন, কন্টিনিউ করেন, আমি শুধু 10 মিনিট অফ যাচ্ছি, আপনারা থাকেন। যাদের খাওয়ার প্রয়োজন নাই আপনারা এই বিষয় নিয়ে কথা বলেন, আর্টবোর্ডের উপকারিতা অপকারিতা, আর্টবোর্ডের ভবিষ্যৎ, এইসব নিয়ে কথা বলেন। আর্টবোর্ডের ভবিষ্যৎ। ফাহিম ভাই, রেজাল্ট ভাই, আর্টবোর্ডের ভবিষ্যৎ নাই ভাই, কিন্তু লিপস্টিকের ভবিষ্যৎ আছে রেজাল্ট ভাইয়ের কাছে। লাগাতে হবে আজীবন। ভাই কিনে আনতে হবে ভাই আমাদের। আবার বলেন ভাই। আর্টবোর্ডের ভবিষ্যৎ নাই। বলেন, ভবিষ্যৎ কি? আর্টবোর্ডের ভবিষ্যৎ। আর্টবোর্ডের ভবিষ্যৎ, আপনি আর্টবোর্ডের লিপস্টিকের ভবিষ্যৎ বলেন। ভাই আমি বলি ভাই, এখানে কিন্তু বলেন। আমাদের ফাহিম ভাই কিন্তু খুব সুন্দর দেখতে ভাই, ওনার জেন্টস লিপস্টিক আছে তো ওনারকে কিন্তু মানাবে লাগান।
ওনার ওই বিষয়ে আইডিয়াটা নেওয়া অনেক ভালো, অনেক জরুরি ভাই। না লিপস্টিক সবারই একটা দরকার। প্রয়োজন। ভাই, এখানে আপনি একজন গ্রাফিক সবার দরকার আছে। ডিজাইনার হিসেবে একটা ভুল কথা বলছেন, সেটা হলো মানে সুন্দর মানুষের আবার মানে না, সবার দরকার আছে ভাই, আমি পরে বলছি ভাই। না সবার দরকার আছে ভাই, সবারই দরকার আছে আরে এটা সবার ভাই। দরকার না মিয়া, দরকার আছে কি ধরনের লিপস্টিক প্রয়োজনীয় জিনিস আপনি ইউজ না করেন আপনার আপনার উনি তো করবে, আপনাকে কিনে আনতে হবে, বুঝতে হবে এটার প্রয়োজনীয়তা। আপনার উনিটা কে ভাই? আপনার উনি, আপনার কথা তো বলতেছেন, আপনার উনি কে? নাম বলেন, সবার সামনে নাম বলেন, আপনার উনার আমার নাম বলেন। আচ্ছা আমি তো যে কোনো একটা নাম বলতে ফেলতে পারি, জরুরি না করি না করোনা একটা বললেই হয়, নাম আপনারা শুনবেন না। হ্যাঁ, আমরা চাইছিলাম এই মানে আবেগের কারণে খুব দ্রুত আপনার অরিজিনালটার নাম বলে দিবেন, আর তারপর আমরা একটা ট্রিট নেব না না আপনার কাছ থেকে। অরিজিনালটা বললাম, ধরেন আমি অরিজিনাল বললাম, আপনি চিনবেন নাকি? ভাই আমরা কিন্তু একটা ব্যাপার জানি, তাই না? হ্যাঁ আমরা কিন্তু একটা ব্যাপার জানি রেজাল্ট ভাইয়ের সম্বন্ধে। হ্যাঁ রেজাল ভাই হাতে হাড়ি ভাঙবো। দেখেন ভাই, আপনারা ভাই আজকেও ভাই দুইজন জুট বাঁধছেন ভাই, আমি আজকেও বুঝতেছি আপনাদের কথা। হাতে হাড়ি ভাঙবো নাকি? ভাই আপনারা জুট বাঁধছেন ভাই, এগুলা ঠিক না ভাই। জুটের তো মানুষ আরো নাই, একে আপু নাই, সুরাতের আপু নাই, তাইলে বুঝতে হবে। আপনি কিন্তু আমার এখনো খাওয়ান নাই, হাতে কিন্তু হাড়ি ভাঙবো আমি। হ্যাঁ হ্যাঁ, খাইবেন খাইবেন, এখনো কাউকে খাওয়াই নাই ভাই, স্যারে আমারে খাওয়াইছে, আমি এখনো কাউকে খাওয়াই নাই ভাই। সমস্যা নাই, আরে খাওয়া খাইবেন, সময় আছে। এটা তো হচ্ছে না, আমাদের দেখার বিষয় না। খাইবেন ভাই, খাইবেন ভাই, আমি এখনো কাউকে খাওয়াই নাই, খাইবেন। দেখলাম ভাই ইয়াতে গেছে, পিকনিকে গেছে সেদিন। ইয়ামুল ভাইকে তো বলছিলাম আমাকে ওনার টিচিং এ নেওয়ার জন্য, উনি তো আমার না করে দিলেন সরাসরি। ওনারা বলছিলাম ওনার প্রতিষ্ঠানে আমার টিচার হিসেবে রাখতে। না ওইটা তো ফ্যামিলি বিজনেস শিমুল ভাইয়ের, কি করে দিত ফ্যামিলিতে। ভাই মিলে করেন। আমরা তো এখানে জিডি ফ্যামিলি। আমরা সবাই ক্লাস টাস করে মনে করেন যদি আমাদের কিছু না হয় তাইলে আমরা একটা ট্রেনিং সেন্টার খুলে দেবো। স্যারকে রাখবো আমরা স্যারকে অতিথি রাখলাম, সপ্তাহে একদিন ক্লাস করালে। তাই করতে হবে দেখতেছি। আরে ভাই, ট্রেনিং সেন্টার খোলার আগে ভাই প্রয়োগ হয়, বুঝছেন? তো ওয়েবসাইট ডিজাইনের সাথে আসলে ফটোশপের যথেষ্ট আছে, কানেকশন আছে, একটার সাথে একটা রিলেটেড। কারণ ছবিগুলা মূলত আমরা ওয়েবের মধ্যে আপলোড করি, এই জন্য ওয়েবে আমরা আসলে কোন বেসিসে কী করব এটা ফটোশপের সাথে ওয়েবের রিলেশন আছে। আপনি যদি ওয়েব ডিজাইন সম্বন্ধে কোনো ধারণা না থাকে, ভালো ডিজাইনার আপনি হতে পারবেন না। ভালো গ্রাফিক্স ডিজাইনার মানেই হচ্ছে ওয়েব ডিজাইন সম্বন্ধে তার একটা ধারণা আছে, ওভারঅল একটা ধারণা আছে। কারণ ওয়েবে ছবিগুলো কীভাবে ব্যবহার করা হয় এই ধারণা যদি আপনার না থাকে, তাইলে আপনি গ্রাফিক্সে কাজ করে এক্সপার্ট লেভেলে কাজ করতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। এখন এই এমবেডেডের কনসেপ্টটা আসলে গ্রাফিক্সের এই ফটোশপের কী বলে এই ওয়েবসাইট রিলেটেড, বুঝতে পারছেন? যাই হোক, তো আমরা লিঙ্ক এমবেডেড বলতে আসলে যেটা বুঝি, আপনাদের আমি উইন্ডোজে একবার দেখাই প্রথমে, যে আপনারা যখন পেস্ট করেন, দুইটা পেস্ট আছে এখানে দেখেন। আমি যদি কপি করে নেই একটা জিনিস, তারপরে আমরা দেখব এখানে দুইটা পেস্ট আছে। এই দুইটা পেস্টের মধ্যে পার্থক্য কী বলেন? জানি না স্যার। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। কে পারেন বলেন পেস্ট এবং পেস্ট শর্টকাটের মধ্যে পার্থক্য?
পেস্ট করলে স্যার মানে সরাসরি ওইখান থেকে চলে আসবে মুভ হয়ে, আর পেস্ট শর্টকাট মারলে ওইখানেও থাকবে এইখানেও থাকবে। না, এরকম হয় না। আপনি পেস্টের আগে যদি কপি করেন তাহলে এক ধরনের হবে, কাট করলে আরেক ধরনের হবে। তো যে জন্য আপনি মুভ হওয়া আলাদা আরেকটা কমান্ড, বুঝতে পারছেন? এটা এটার সাথে সম্পর্কিত না, এটা হচ্ছে রাখার সাথে সম্পর্কিত। দুইভাবে স্যার, আপনি একটা এটা বিষয় হবে- রাখতে পারেন। পেস্ট মানে হচ্ছে রাখা, ঠিক না? জি, এটা মনে হয় হবে ওই যে স্যার আপনার ওইখানে আছে শর্টকাট হয়ে থাকবে আর স্বাভাবিক ফাইলের মতো থাকবে স্যার। দেখতে দেখতে এই ডিফারেন্সটা বুঝা যাবে, এইটাই হয়তো। শর্টকাট হলে স্যার মেইন ফাইলটা আসবে না, এটাই ওদের মেইন ফাইলটা অন্য জায়গায় থাকবে, বাট আপনি এইটাতে ঢুকতে পারবেন স্টিল, এরকম টাইপের। হ্যাঁ, অনেকটা এরকমই। ব্যাপারটা হচ্ছে যে আমরা একবার দেখি, তারপরে আমরা ওখানে যাচ্ছি। যে আমি যদি মনে কম্পিউটারের ভিতরে আমার এখানে মনে করেন এই ফাইলগুলো আমার বারবার কাজ করতে হয়, ধরেন এই ফাইলটাতে বারবার কাজ করতে হয়, ঠিক আছে? তো এটার সাইজ হচ্ছে 3.5 GB, মোটামুটি বড় সাইজ। তো আমি যদি এটাকে কপি করে এখানে নিয়ে আসি তাহলে কি হবে? এই 3.5 + 3.5 7 GB জায়গা মেমোরিতে দখল হবে, ঠিক না? জি স্যার। কিন্তু ওই জায়গাটা বাঁচানোর জন্য আমরা কি করি? আমি যদি পেস্ট শর্টকাট করে দেই তাহলে নাম আপনি চেঞ্জ করে নিতে পারেন পরে আবার, এটা ব্যাপার না। কিন্তু পার্থক্য যেটা হয়, যদি আপনি বাহ্যত দেখেন যে এই কর্নারের মধ্যে একটা তীর চিহ্ন চলে আসে, এই যে। জি স্যার। তো এই 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 চিহ্ন দিয়ে আসলে কি বোঝানো হয়? বোঝানো হয় যে এটার লোকেশনটা অন্য জায়গায়। এটা হচ্ছে একটা লিঙ্ক। এখানে ঢুকলে আপনি এটাতে ঢুকলে যা পাবেন, এটাতে ঢুকলেও তা পাবেন। কিন্তু এটার আসলে নিজস্ব কোনো সাইজ নাই। এটার যেভাবে 3.5 GB আছে, এটার এরকম কোনো সাইজ নাই। দেখেন এই যে 4 KB বলতেছে, এটা আসলে কোনো সাইজই না। জি স্যার। এটা কোনো সাইজই না, এটা সবসময় এভাবেই থাকে। আপনার মূল ফাইলের সাইজ 10 GB হোক আর 20 GB হোক, ওইটা 4 KB থাকে। আপনি পার্থক্য দেখতে পারেন। ধরেন আমি এই ফাইলটা নিয়ে নিলাম, এখানে সফটওয়্যার আছে, দেখেন এটার সাইজ কত? 9.35। 35 GB। জি, আমি দিয়ে দিয়েছিলাম, নর্মাল পেস্ট দিয়ে দিয়েছিলাম। পেস্টটা হবে শর্টকাট। আচ্ছা। এখন আপনি দেখেন, আমি এটা কেটে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, নামটা এক্সাক্ট রাখতেছি আর কি। তো এটার সাইজ কি? ওইটা আর কি। 4 KB। হ্যাঁ, তার মানে হচ্ছে কি এটা আসলে কোনো সাইজই না। যাই আনেন না কেন, বাই ডিফল্ট ওইটা একরকম দেখায়। এটা আসলে দেখেন 700 কত বাইট। এই সাইজটা আসলে আমরা চিন্তা করা কঠিন, বুঝতে পারছেন? সামান্য একটা সাইজ। তো তার মানে হচ্ছে যে এখানে আপনি যা পাবেন, এখানে আপনি যে 20টা আইটেম পাচ্ছেন, এখানে 20 আইটেম লেখা আছে না? জি স্যার। জি, এক্সাক্ট যদি আপনি এটা ওপেন করেন, এই 20 আইটেমই পাবেন, সব কিছুই পাবেন। ওই ফ্যাসিলিটিটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, কিন্তু এটা আপনার মেমোরিতে ডাবল সাইজ হচ্ছে না। এই ডাবল সাইজ এড়ানোর জন্য আমরা কি করি? এই কাজটা করি। একই সফটওয়্যারের লিঙ্ক আমার 5 জায়গায় দরকার, আমি জায়গা চেঞ্জ করব না, ওই জায়গায় বসে এই কাজটা করব। তখন আপনি কি করতে পারেন? এই আপনার 5 যে লোকেশনে যে 5টা ফাইল আছে, সবগুলাকে আপনি লিঙ্ক এনে একটা ফোল্ডারে রেখে দিতে পারেন। ওই ফোল্ডারে ঢুকবেন, আপনার 10 লোকেশনের 10টা ফাইল আপনি ওই এক ফোল্ডারে বসেই ব্যবহার করবেন। বুঝতে পারছেন? জি স্যার। এটা যদি আপনি প্রয়োগ না করেন তাহলে আপনি ভুলে যাবেন কিছুদিন পরে, কিংবা এটার যে সুবিধা এটা আপনি বুঝবেন না। যে জন্য আপনাকে যে কোনো কমান্ড শিখলে সেটা আপনার ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে হবে, আপনি কম্পিউটার লাইফে এটা ব্যবহার করতে হবে। এটা তো একটা ফ্যাসিলিটি। শেখার পরে যদি আপনি ভুলে যান তাহলে ফ্যাসিলিটিটা শিখে আপনার লাভ কী হইল? জি স্যার, সেটাই প্রয়োগ করতে হবে। হ্যাঁ, তো আপনি মনে করেন শিখলেন যে গরম খাবার যেগুলো আছে, ধোঁয়া উঠে যে খাবার থেকে, এ ধরনের খাবার খাওয়া ঠিক না, স্বাস্থ্যসম্মত না।
এটা ক্ষতিকর। জি স্যার। এটা মানে ইসলামের দৃষ্টিতেও এটা ক্ষতিকর এবং মেডিকেলের দৃষ্টিতেও এটা ক্ষতিকর, যে যে খাবার থেকে ধোঁয়া উঠে এরকম খাবার আপনি খাবেন না, ধোঁয়াটা শেষ হওয়ার পরে খাবেন। মানে মোটামুটি মানে উত্তপ্ত থাকবে না। এটা আপনার পাকস্থলীর যে নালীটা আছে আমাদের, যেটাতে খাদ্য যায়, খাদ্যনালী যেটা আছে ওটা খুব সেনসিটিভ, ওইটা অনেক জায়গায় পুড়ে যায় যদি আপনি গরম খাবার খান। জিহ্বা কিন্তু অনেক গরম সহ্য করতে পারে, তো আপনি জিহ্বা দিয়ে এটা খেয়ে ফেলতে পারেন। কিন্তু যখন আপনি গরম চা খাবেন, খুবই গরম চা, আপনার মুখ কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, নিয়ে নেবে আপনার গরম চাটা। কিন্তু যখন আপনার খাদ্যনালী দিয়ে যাবে ওইটা অনেক পেস, এটা তো আপনারা জানেন, অনেক জায়গা অতিক্রম করে যায়। জি স্যার। খাদ্যনালীতে খাবার যখন যায় ওইটা যেতে যেতেই বিভিন্ন ধরনের হয়, প্রসেসিং হয়, বুঝতে পারছেন? হ্যাঁ। হ্যাঁ, তো যে জন্য জি ওটা স্যার। খুব স্লোলি যায় এবং অনেক জায়গা অতিক্রম করে। ওটা পেঁচানো অনেকগুলা আছে, এই পাইপের মতো আছে, ঠিক না? জি স্যার। তো ওটা বিভিন্ন জায়গায় পুড়ে যায় যখন আপনি গরম খাবার খাবেন, তো ওটা রিকভার হতে সময় নেই। পুড়ে যাওয়ার পরে ওটা আবার আস্তে আস্তে রিকভার হবে। আপনার বুক জ্বলা পোড়া থাকতে পারে কিংবা নাও থাকতে পারে, কিন্তু ওইটা আপনার ফিজিক্যালি আপনার একটা অংশ ড্যামেজ করতেছে, এটা আবার পরে আবার রিপেয়ার হচ্ছে। এই রিপেয়ারের ক্ষমতা আপনার কমে যাবে যখন আপনি এই রিপেয়ারগুলো বারবার করাবেন শরীরকে দিয়ে। একসময় ওই রকম আর রিপেয়ার করতে পারবে না, ঠিক না? তো এটা আপনি জানলেন, জানার পরে আপনি তারপরে যখন খাবার যখন আসে, আপনি যদি পেটের ক্ষুধায় গরম খাবারই খান, তাহলে ওটা জেনে আপনার কোনো লাভ আছে? না। তো সেটাই আর কি, আমরা একটা এক্সাম্পল দিলাম। এটা এক্সাম্পলের সাথে আমরা একটা জিনিস শিখেও ফেললাম, ঠিক আছে? জি স্যার। আমি যে এক্সাম্পলটা দিছি এটা হচ্ছে একটা মানে প্রোভেন একটা এক্সাম্পল, এটা স্বীকৃত। স্যার গরম খাবার খেয়ে ফেলে, জানে না আসলে। হ্যাঁ, তো এটা আপনাকে বর্জন করতে হবে। জি তো স্যার। যাই হোক, একইভাবে আমরা এটা কি জন্য বলছিলাম, যে আপনি এই শর্টকাটের ব্যবহার জানলেন কিন্তু যদি প্রয়োগ না করেন তাহলে আপনার শর্টকাট জেনে লাভ কি, ঠিক না? আচ্ছা, আপনি ক্লু কোথায় পাইছিলেন? ছবিগুলা কোন জায়গার? স্যার যে আপনি বলছিলেন মেপল গাছ, মেপল পাতা। না, মেপল পাতা কিন্তু কাশ্মীরেও হয়, শুধুমাত্র কানাডায় হয় এরকম না। বুঝতে পারছি স্যার। না ভাবছিলাম যেহেতু মেপল পাতা আছে হয়তো ঠান্ডা প্রধান যে কোনো জায়গায় হয়। তো এখানে দেখেন কাশ্মীর লেখা আছে। আপনাদের আমি জিয়ের জন্য মানে ব্যাপারটা একটু ভালোভাবে বোঝার জন্য আমি আপনাদের ওই মুভিটা দেখিয়ে দিই একবার। আমার মুভিটা সম্ভবত বুকমার্ক করা আছে। নাম কি স্যার? হ্যাঁ, মুভিটা দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, এখানে নাই, সমস্যা না, আমরা পেয়ে যাব। এটা আসলে পুরস্কারপ্রাপ্ত মুভি, তো এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে না, এখানে সার্চ করতে হবে। হায়দার দেখছি তো স্যার, হায়দার দেখছি স্যার। এটা দারুণ, ছবিটা দারুণ। হ্যাঁ, তো এখানে কিন্তু এই মুভি থেকে আমি স্ক্রিনশট নিছি, বুঝছেন? স্ক্রিনশট নিয়ে এই যেটা আমি আপনাদের দেখাইছি। জি স্যার, এটা কাশ্মীরে হয়েছে, পুরোটা ছবি শুটিং কাশ্মীরে হয়েছে। এখানে কালচারটাও তুলে ধরা হয়েছে। হ্যাঁ, না এটা আসলে ভুল মুভি চলে আসছে। আমি চলে আসছে। হ্যাঁ, এটা ভুল মুভি চলে আসছে, এটা সম্ভবত না, এটাও না। স্যার বুঝছে স্যার, হায়দার দেখছি। যাই হোক, আপনি বুঝতে পারছেন যে এটা হচ্ছে এই মুভিটাই। এটা আসলে ইন্টারেস্টিং একটা মুভি, আমরা দেখতে तो भाई वापस आ गए हैं, थोड़ी सी नई स्ट्रीम ঠিক আছে স্যার। এই বলিউডের ম্যাক্সিমাম ছবি এখন হিস্ট্রি বেস করতেছে। এটা অনেক অথেন্টিক ছবি, বুঝছেন? এটার জন্য এটা একটা মাস্টারপিস। জি স্যার। এখানে একটা কৌতুক আছে, বুঝছেন? এই মুভিটা তো হচ্ছে খুবই মানে কি বল, সিরিয়াস মুভি, ঠিক না? যেহেতু এই স্বাধীনতাকামী মানুষ কিংবা আর্মির সাথে একটা ফাইট মুভির মধ্যে, ঠিক না? কার্ফিউর মধ্যে মুভিটা চলতেছে, তো কিন্তু ওইখানের মধ্যে এত বেশি সেন্স অফ হিউমার আছে, বুঝছেন? মানে আপনি এই মুভিটাকে কমেডি বললেও অনেকে মেনে নেবে,
অথচ এটা হচ্ছে হেভি সিরিয়াস একটা মুভি। শেক্সপিয়ারের নভেল থেকে না। হ্যাঁ, তো হ্যামলেট থেকে না। ওখানে একটা কৌতুক আছে বুঝছেন, কৌতুকটা কীরকম জানেন? তো ওখানে ওই শহীদ কাপুর থাকে আর কি ওই চরিত্রের মধ্যে। তো সে একটা কৌতুক বলে যে ধরেন একটা ছেলে একবার সে কী করছে, তার বাবা মাকে হত্যা করছে তার নিজ হাতে। তো এই মার্ডার করার পরে সে ধরা পড়ছে, ধরা পড়ার পরে তাকে যখন কোর্টে প্রেজেন্ট করা হয়েছে তখন তাকে কিছু বলতে বলা হয়েছে যে ব্যাপারটা কি, আপনি কি বলতে চান, আপনার কোনো বক্তব্য আছে কিনা। এরকম তো নেই, আসামির আত্মপক্ষ নেয় না, একটা বক্তব্য তো নেই। তো সে বলছে যে আমাকে যে শাস্তি দেওয়া হোক না কেন এটা যেন মানে সফট কর্নার থেকে দেওয়া হয়, মানে মানবিক বিষয়গুলো বিবেচনা করে কিংবা এই কি বলে একটু করুণা করে তাকে একটু ইয়ে করার জন্য সে করুণার দাবি করছে আর কি। তো জাজ বললো যে দেখো তুমি তোমার নিজ হাতে বাবা মাকে হত্যা করছো, তারপরে তুমি বলছো তোমাকে আমরা এই শাস্তি দেওয়ার সময় এই করুণা করে শাস্তি দিতে একটু সফটভাবে, এটা তো কি বললা তুমি কাজটা কি করছো আর বলছো কি। তো সে বললো দেখেন যে এখন এই যে অবস্থা আমার তো এখন বাবা মা নেই, তার মানে হচ্ছে আমি এতিম। তো এতিমের জন্য আইনের মধ্যে অনেক কিছু আছে। তো একজন এতিমকে আপনি একটা রায় শাস্তি দেবেন, এটা আপনি যাতে এতিমদের দৃষ্টিকোণ থেকে শাস্তিটা দেন, এই আবেদনটা আমার আছে। তো এখানে দেখেন কি বলছে, এটা কিন্তু একটা যুগকে জন্য জানেন যে সে মার্ডার করে সেই আবার এতিম হয়ে গেছে, তো সে এখন এতিমের ফ্যাসিলিটি সে নিতে চাচ্ছে। ও হত্যা করছে স্যার ওর চাচাকে আর ওর মাকে। হ্যাঁ না, এটা সে গল্প বলছিল মারার আগে সে সেটা বলছে, তার ফ্রেন্ডস দুজনকে এই কথা বলছিল যে এভাবে একটা ঘটনা। জি স্যার। তো এভাবে অনেক জোকস আছে সে বলে, এখানে বিভিন্ন সময় জোকস আছে। হ্যাঁ, আরেকটা জোকস আছে এরকম, তুমি সন্দেহকে বিশ্বাস করো আর আমি বিশ্বাসকে সন্দেহ করি। হ্যাঁ, কথার মধ্যে একটা পেজ আছে না এই কথার মধ্যে, মানে খুবই মজার একটা আছে, এটার মধ্যে টুইস্ট আছে। স্যার বাক্যটা কি স্যার? তুমি বিশ্বাসকে সন্দেহ করো আর আমি সন্দেহকে না, তুমি সন্দেহকে বিশ্বাস করো আর আমি বিশ্বাসকে সন্দেহ করি। মানে একজন সন্দেহকে বিশ্বাস করে আর আরেকজন বিশ্বাসকে সন্দেহ করে। তো এ ধরনের কথাবার্তা এই মুভির মধ্যে আছে। তার মানে হচ্ছে মুভিটা আসলে খুব জমাইল মুভি। আমি এক সিটিংয়ে বসে মুভিটা দেখছি, উঠি নাই। এবং এই মুভি অনেকবার দেখা যায় এরকম মুভিটা। এটার মধ্যে অনেক মেটেরিয়ালস আছে, একবার দেখেই আপনি সব বুঝবেন না, কয়েকবার দেখলে অনেক জিনিস আস্তে আস্তে আপনি বুঝবেন। মানে মজার কথা আছে, প্রত্যেকটা কথা নোট করার মতো কথা। যদি আপনি ভালো হিন্দি বুঝেন তাহলে দেখবেন এখান থেকে আপনি প্রচুর নোট নিতে পারবেন। আপনাকে যে দুইটা কথা বলছি আমি বাংলায়, এটা কিন্তু ওরা বাংলায় বলে না, হিন্দিতেই বলছে, ঠিক না? টাবু আছে কিন্তু এখানে, টাবু অনেক সিরিয়াস, যে ও আর্ট ফিল্ম করে। এটা হচ্ছে একটা আর্ট ফিল্ম, ঠিক না? গান টান নাই কিন্তু এরকম কিছু। জি স্যার, আর্ট ফিল্ম মানে সেরা, আমার কাছে ফেভারিট হলো আর্ট ফিল্ম। এটা আর্ট ফিল্ম। যাই হোক, আমরা যেতে চলে আসি, আমাদের ক্লাসে ফিরে যাই। এখন আমরা কি দেখব? এক্সপোজার, লিংক, আচ্ছা লিংক এমবেডেড, লিংক নিয়ে আমরা কথা বলছি এতক্ষণ, ঠিক না? এখন দেখেন আপনি এই ছবির মধ্যে আপনার দুইটা পিকচার আছে, ঠিক না? স্যার রেকর্ড অন করছেন? হ্যাঁ, রেকর্ড চলতেছে। আমরা মুভির গল্পটাও রেকর্ডের মধ্যে রাখছি, বুঝছেন? স্যার একটু রিওয়াইন্ড করে দেখানো যাবে নাকি স্যার? আমি একটু আগে আসছি, কারেন্টের সমস্যা করছে। আমরা বেশি কথা মানে এখন বিরতির পরে আসলে আমরা ক্লাসে ঢুকি না, এখনই ক্লাসে ঢুকবো। আচ্ছা স্যার, এতক্ষণ আমরা কথা বলছি, বুঝছেন? কথা বলছি, একটা এক্সাম্পল দিছি অবশ্য ক্লাসের, লিংকের একটা এক্সাম্পল দিছি। তো এটা এক্সাম্পল থেকে আমরা মূল ক্লাস তো এখনই শুরু করব, আপনি সমস্যা নাই, বুঝবেন? ওকে স্যার। নুরুদ্দিন ভাই কি বলছেন? জি স্যার। আপনি কিছু বলছেন? বলছিলাম স্যার, আমি তো কারেন্ট ছিল না, একটু লেটে ঢুকছি স্যার। কোনো সমস্যা নাই, যা জীবন থেকে চলে গেছে এটা নিয়ে আপনি পস্তাবেন না, বুঝছেন? এটা তো চলেই গেছে, ওইটা ভুলে যান। যা আসবে এটা নিয়ে চিন্তা করেন, এখন কি আসবে, এখন কি বলা হবে ক্লাসে,
ঠিক আছে? জি স্যার, থ্যাংক জি স্যার। আচ্ছা, যাই হোক, তো আমরা যেটা বলছিলাম যে আমাদের একটা ফাইল যখন আমরা সেভ করি, এটা একটা নির্দিষ্ট সাইজ হয়, ঠিক না? এক্সাম্পল হিসাবে আমরা একটা ফাইল সেভ করব এখন। আমরা একটা ফোল্ডার তৈরি করে নেই আমরা লিংক বোঝার জন্য। নামটা দিতে হচ্ছে, এখানে লিংক নামে আরও ফাইল থাকতে পারে, বুঝছেন? তো এই জন্য আমরা যে এসজি লিখি নাই, হবিগঞ্জ লিখি নাই, এটা নিয়ে মাইন্ড করার কিছু নাই। আজকে কত নম্বর ক্লাস? 35। যত ক্লাস হয়ে ক্লাস নাম্বার মনে নাই। আচ্ছা স্যার, 34 নম্বর ক্লাস মনে হয় স্যার। 34 বলছেন? 35 স্যার। 35 হবে স্যার, 35 হয়ে গেছে। আচ্ছা 35। আজকের ক্লাসের ইয়েটা দেওয়া হয় নাই স্যার এখনো, অ্যাটেন্ডেন্সটা। আমাদের গত ক্লাস তো 34 ছিল, বুঝছেন? কিন্তু গত ক্লাসে আমরা কি করছি, অ্যাটেন্ডেন্স দেই নাই। জি স্যার, গত ক্লাসে অ্যাটেন্ড নাই স্যার। তো আমরা কি করব এখন, গত ক্লাসের একটা অ্যাটেন্ডেন্স আমরা তৈরি করে নেব, এরপরে আজকের করব। আপনারা কি এটা তৈরি করতে পারেন? অনেকদিন দেখছেন, আমার তৈরি করা দেখেন নাই? জি স্যার, পারবো স্যার। পারবো স্যার, কিন্তু ট্রাই করি নাই। এটা আমি কোনো ডেট দিয়ে নাই, দেখছেন? ও সরি, এটা ডিউ হয়ে গেছে, হবে না। এটা আমাদের ডেট একটা দিতে হবে, টুমরো হয়ে গেলে সমস্যা, বুঝছেন? জি স্যার। টুমরো হলে হবে না। ক্লাস কি 34 নাকি স্যার, না 35? এটা আমরা ডেট দিই নাই, বুঝছেন? ডেট না দিয়ে এটা আমরা তৈরি করছি। হ্যাঁ, না আজকে ক্লাস আমাদের দেখাচ্ছি। এখানে মার্ক থাকবে না, বুঝছেন? আর ব্যাচগুলো এখান থেকে মার্কিং করে দিবেন, কোন কোন ব্যাচ। ডেটটা আমরা আর দেন হয়ে গেছে, ডু ইউ অ্যাটেন্ড দেন। আজকে হচ্ছে আমাদের 13 তারিখ না? টাইম আমরা ডিউ যাতে না হয় 2টা 30 দিয়ে দিই। জি স্যার।
তাইলে আপনাদের আজকেরটাও হয়ে যাচ্ছে, ঠিক না? জি স্যার। হ্যাঁ, টপিক্স বাকি রয়েছে, টপিক্সে একটা টপিক্স দিতে হয়, নতুবা ওটা দেখাবে না। যে টপিক্স না দেন আপনি ওইখানে দেখবেন না, ওইটার হেডলাইনটা দেখবেন না। জি স্যার। একটা তৈরি করে সেভ করেও রাখা যায়, তাইলে আপনি নিজে নিজে ঢুকতে হবে, বুঝছেন? এই যে 35 না লিখলে এখানে কিন্তু আসতো না কিছু। জি স্যার। আর অ্যাটেন্ডেন্সটা কোথায় লেখা ছিল? ওই যে উপরের মধ্যে, মানে এই জায়গার মধ্যে যে লেখা আপনি আনতে চান ওইটা আপনি কোন জায়গায় লিখতে হবে ওইটাকে আপনি বুঝবেন। যে এখানে যা লিখবেন এটা আসবে সেকেন্ড হেডলাইন হিসাবে, ফার্স্ট হেডলাইন আসবে এখানে এই টপিক্সটা। হ্যাঁ হ্যাঁ, যে জন্য এটা আপনাকে বুঝতে হবে যে কোথায় লিখলে কি হবে। আর এই যে অল বেসটা কোথায় আসছে দেখেন, এখানের মধ্যে বেস নম্বর আপনি এখানে লিখতে পারতেন। আর এখানে হচ্ছে এটার প্রশ্ন, ঠিক না? অ্যাসাইন্ড 8 জন, 8 দেখাচ্ছে কেন? অ্যাসাইন্ড 8 জন ঢুকে গেছে, কিন্তু না প্রশ্নের স্যার। আনসার কেউ দেয় নাই। ও না, এটা আসলে না, এটা যাদের শুধু আমাদের ম্যাচিং হয়েছে ইমেইল। হ্যাঁ, এটা তো শুধু ওই যে আমাদের বেস্টের সিলেক্ট 9। আমি তো 4টা বেচে সিলেক্ট করে দিছি, আমি ঢুকছি না আপনার বেচের মধ্যে ঢুকছি, এই জন্য এটা। আমি যদি অন্য বেচে ঢুকি, আমি তো সিলেক্ট 9-এ আছি এখন, বুঝছেন? আমি যদি 5-এ ঢুকি তাহলে 5-এর বিষয়টা দেখাবে। অল বেচ চয়েস করে দিছি তো আমি। ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেক বেচে এটা চলে গেছে। যতক্ষণ ওরা ঢুকবে না অত সময় মিসিংই থাকবে। দেখি আমি ঢুকে যাই। বেচ 5-এর কিন্তু ওদের সংখ্যা বেশি, ঠিক কি বলেন? 14 জন ওরা আছে। আমাদের 8 জন মাত্র, আমাদের তো আরো ছিল। কেউ হয়তো ইমেল মিসিং অ্যাটেন্ডেন্স দেয় না, এটা হতে পারে। এটা আসলে আমরা সমাধান করতে পারি, বুঝছেন? যার ইমেল মিসিং সে এই কোডটা দিয়ে প্রথমবার ঢুকবে, বুঝছেন? এই কোড দিয়ে, এই কোড দিয়ে ঢুকে সে একবার অ্যাটেন্ডেন্স দিয়ে দিলে আর কোনোদিন এই কোড লাগবে না পরে ওর। এটা তো বুঝেন? এটাই তো স্যার। হ্যাঁ, কেউ যদি সমস্যা হয় আমাদের বললে আমরা কোড দিয়ে দিতে পারতাম। আপনারাও তো চাইলে কোড দিয়ে দিতে পারেন ওদের, ঠিক না? বলে নাই তো কেউ, আমাদের 8 জন হয়তো রেগুলার প্রেজেন্ট দিচ্ছে। স্যার আমি দিয়ে আসছি, একটু দেখেন তো হয়েছে কিনা। কত বেচ? বেচ 9 স্যার। দিলে তো হবে, হবে না কেন? আমার এখানে আরেকবার দেখাই। শুধুমাত্র ফাহিমা আহমেদ দিয়েছেন? জি স্যার, হয়েছে। 34 35 দুইটাই দিতে হবে। দুইটা দিতে হবে, বুঝছেন? একটা না। আমরা শুধু 35 এর ইমেলটা কি আমাদের আসে না নাকি এখনো? আসার তো কথা। আসছে ভাই। ব্যাচ 6 এ জানতো স্যার একটু। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এখানে 9 জন আছে টোটাল, আগে উপস্থিত থাকে 9 জন হাইয়েস্ট। গুগল ক্লাসরুমটা কিন্তু ইন্টারেস্টিং, বুঝছেন? আমার ম্যানুয়ালি কিছু দেখতে হচ্ছে না, অটোই এটা মেনটেন করে দিচ্ছে। আজকে 2 জনে অ্যাটেন্ডেন্স দিছে এই মুহূর্তে। এটা জাস্ট টাইম দিছেন কিনা এটা কিন্তু এটা এখানে দেখায়। এটা তো আমরা আসলে করি না, কি বলে, কাউন্ট করি না, কারণ আপনি তো এক্সাক্ট টাইমে সবাই অ্যাটেন্ডেন্স দিতে পারবেন না। জি স্যার। আমি ভাই 35 পাইছেন? হ্যাঁ ভাই, পাইছি। না, আমি তো শুধু 34 পাচ্ছি। স্যার আমি দিছি স্যার এখন। হ্যাঁ, ঠিক আছে। রিফ্রেশ দেন ভাই। 34 35 একসাথে নিচের দিকে স্ক্রল করেন, পাবেন। ঠিক আছে, আমরা অ্যাটেন্ডেন্স থেকে বাইর হয়ে যাচ্ছি। আশা করা যায় অ্যাটেন্ডেন্সে কোনো সমস্যা নাই। জি স্যার। আমরা তো 22 জন ছিলাম, আবার 19 জনে চলে আসছি। কারো মনে হয় টেকনিক্যাল প্রবলেম, আবার ঢুকে যাবে। আচ্ছা, নিহাল সাকলাইনের কি মাইক্রোফোন নষ্ট? না স্যার, মাইক্রোফোন নষ্ট না, ঠিক। আমি তো দোকানে স্যার, তো একটু বিজি ছিলাম। ও আচ্ছা, বুঝছি, আপনি ডিউটিতে থেকে ক্লাসে ঢুকেন, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে যেতে চলে যাই, ক্লাসে ঢুকে যাই।
তো আমরা যখন এই ফাইলটা সেভ করছি, একবার দেখি আমরা কোথায় সেভ করছি। তো এই ফাইলটার সাইজ দেখেন আপনি, এই ফাইলটা হচ্ছে 4.49, 4.5 MBর মতো ফাইলটার সাইজ। এখন এই ছবির মধ্যে, এটার মধ্যে যদি আপনি একটা ছবি ডিলিট করে দেন, একটা ছবি রাখেন, রেখে সেভ করেন, আর একটা মিনিট আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই 35 এটা। দুইটা ছবির সাইজের মধ্যে পার্থক্য হচ্ছে, ঠিক না? এখানে কি দেখছেন আপনারা? জি স্যার। প্রথম ছবির সাইজ কত বলেন? 4.49 আর উপরেরটা হইতেছে 1 পয়েন্ট কত কা জানি দেখলাম। এক্সাক্ট নাম্বারটা কে বলতে পারবেন? কোনটা স্যার? যাই হোক 1.57, তো তার মানে কি হচ্ছে অর্ধেকের কম, ঠিক না? স্যার এটা কেমনে স্যার? আমি দেখলাম না স্যার, অ্যাটেন্ডেন্স দিছিলাম। কোথায় কমাইছেন? না, এটা হচ্ছে এরকম যে আমাদের এখানে আগে একটা ছবি ছিল এরকম, এই ছবিটা ছিল। তো দুইটা ছবি সহ যখন আমরা ফাইল সেভ করি তখন আমরা যে সাইজটা পাইছি, পরবর্তীতে একটা ছবি আমরা ডিলিট করে দিছি, দিয়ে যখন আবার সেভ করছি তখন ফাইলের সাইজটা অর্ধেক কমে গেছে। তার মানে হচ্ছে একটা পেজের মধ্যে আপনি কন্টেন্ট যখন বাড়াবেন ওইটার সাইজ বাড়বে, এটা তো আমরা বুঝি, সিম্পল বিষয়, ঠিক না? এটা আমি এক্সাম্পল হিসেবে বললাম, এটা আমরা সবারই বুঝি। আমরা যেখানে যত লিখবো সাইজ বাড়তে থাকবে, যত কালারের প্রয়োগ হবে ওইটার সাইজ বাড়তে থাকবে, ঠিক না? জি স্যার, স্বাভাবিক। হ্যাঁ, এটা আমরা জেনারেলি বুঝি, এটা আসলে আমাদের না বোঝার কিছু না, এটা আমরা এটা এক্সাম্পলে আসছি আর কি, এটা এই জন্য বললাম এক্সাম্পল হিসাবে। তো এখন আমি যদি এরকম হয় যে একটা ছবির মধ্যে আমরা কিন্তু ফটোশপে যে সবসময় এই 10 ইঞ্চি 5 ইঞ্চি ছবি তৈরি করি এরকম কিছু না, এরকম হতে পারে আমি 100 ইঞ্চি আর 150 ইঞ্চি, বুঝতে পারছেন? 10 ফুট 8 ফুট একটা ব্যানার আমি ডিজাইন করব, হয় না এরকম? হয় স্যার। তো যখন আপনি লার্জ ফাইল নিয়ে কাজ করতে যাবেন, এরকমই আমরা বলি লার্জ ফাইল, তো লার্জ ফাইল নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন ওইখানে যে পিকচার ইউজ করবেন ওগুলো তো লার্জ পিকচার হবে, ঠিক না? 10 ফুট বাই 8 ফুট একটা ব্যানারের মধ্যে আপনি কি 10 ইঞ্চি পিকচার ব্যবহার করবেন? না স্যার। তার মানে হচ্ছে ওখানে আপনি অনেক বড় বড় পিকচার ব্যবহার করবেন। তো এটা আমরা পরীক্ষিত যে প্রত্যেকটা পিকচার সাইজ দখল করে, এইমাত্র আমরা দেখছি এটা, ঠিক না? জি স্যার। তার মানে হচ্ছে এখানে যদি আমি এই ধরেন এই পেজটার সাইজ হচ্ছে আমার 100 বাই 100 ইঞ্চি, ওইখানে যদি আমি 3টা পিকচার আনি 50-60 ইঞ্চি এরকম, যেহেতু ওই ডকুমেন্টের সাথে তো অ্যাডজাস্ট করেই আনতে হবে, তাহলে আমার পেজের সাইজটা বাড়তে থাকবে, ম্যাজিক্যালি বাড়তে থাকবে। এটা আমরা এটা থেকে আমরা বুঝতে পারতেছি, ঠিক না? একটা ছবির পার্থক্যর জন্য সাইজের এই পার্থক্য হয়েছে, এটাতে 2টা ছবি, এটাতে একটা ছবি। তো এখানে আমি 10টা ছবি ব্যবহার করলে কি অবস্থা হবে? অনেক বাড়বে স্যার। হ্যাঁ, তো আমরা যখন এই ফটোশপে কাজ করি ইন জেনারেলি আমরা ছবি ব্যবহার না করলেও 100-150 MB ইজিলি হয়ে যায়। আপনি কাজ করলে দেখবেন এই 20-30 MB হয়, এগুলো আমার একেবারেই মামুলি ব্যাপার। আপনি যখন ব্যানার ট্যানার এগুলো নিয়ে কাজ করবেন এটা আসলে সিম্পল ব্যাপার, কোনো বিষয়ই না, এটা হয়েই যায়। একটা বার্থডের জন্য যদি আপনি 3 ফুট বাই 6 ফুট একটা পোস্টার ডিজাইন করেন, একটা ব্যানার তৈরি করেন, সাইজ আপনার 70-80 এরকম হয়ে যাবে। তো এ ধরনের লার্জ ফাইলে কাজ করার সময় আমরা কি করি, কিছু টেকনিক ব্যবহার করি, যে টেকনিকগুলো কি করে আমার ফাইলগুলো লার্জ হয় না। এই যে ছবিগুলো আমি এড করব, এই ছবিগুলো আমি শর্টকাট করে এড করব। এই যে এখানে আমরা শর্টকাট দেখছি, সফটওয়্যারের শর্টকাট দেখি নাই? জি স্যার। এক্সাক্ট এই পদ্ধতিতে আমি ব্যবহার করতে পারি এখানে। তখন কি হয়, আমার ফাইলটার অরিজিনাল যে সাইজ আছে ওইটাই থাকে, একটু 19-20 হবে, একেবারে যে এক্সাক্ট থাকবে এরকম না, কিন্তু এটা সহনীয় মাত্রা। আপনি যদি 10টা পিকচার দিয়ে আপনার সাইজ হয়ে যায় 100 MB, আর যদি আপনি এই লিঙ্ক করার কারণে আপনার হয়ে যায় 10 MB, তাহলে এটা অনেক পার্থক্য, এটা ঠিক না? জি স্যার, অনেক পার্থক্য। হ্যাঁ, তো এই কাজটা আমরা ফটোশপে করতে পারি লিঙ্ক দিয়ে। আমরা এখানে ছবি আনি দুইভাবে, একটা হচ্ছে এই
ইমবেডেড, এটাকে সরাসরি ইমবেডেড বলে। হ্যাঁ, ইমবেডেড, আর একটা হচ্ছে লিঙ্কড। তো জি আমরা স্যার। আসলে ইমবেডেড ছবিগুলো আনা জানি, সবাই আমরা আনছি, অনেকবার আনছি। এটা আমরা আসলে এইভাবেই আনি ছবি সবসময়। লিঙ্কটা আমরা ব্যবহার করি না। আমরা একটা না জিনিসই স্যার। দেখবো, ছোট্ট একটা জিনিস দেখবো। এই ছবিটা তো আমরা এমবেডেড করে নিয়ে আসছি, ইমবেডেড, ঠিক না? জি স্যার। দেখেন আপনি যখন এখান থেকে আনেন ছবি, প্লেস কি বলেন? এমবেডেড। এটা ই বলবেন, বুঝছেন? ই। ওকে স্যার। এমবেডেড। হ্যাঁ, এমবেডেড। এটাকে এ বলা যাবে না। এটা আমারও সমস্যা ছিল, আমি অনেক যে করে এটাকে ঠিক করে নিছি, বুঝছেন? ওকে স্যার। তো আমরা সাধারণত এটা থেকেই তো ছবি আনি, ঠিক না? জি স্যার। যদি এটা থেকে আপনি না আনেন, আরেকটা পদ্ধতি আছে, আপনি ওপেনে গেলেন, ওপেনে গিয়ে আপনি একটি ছবি, ওপেনে তো সেটা এমবেডেড হয় নাকি? এমবেডেডই তো হয়। ওপেনের বিষয়টা একটু ডিফিকাল্ট, মানে সিম্পল না। ওপেনে যাওয়ার পর আপনাকে কি করতে হচ্ছে, ওই ছবিটা আলাদা একটা ডকুমেন্ট হিসাবে ওপেন হচ্ছে, বুঝছেন? তখন ওইখানে গিয়ে আবার আপনি কি করবেন, ওইটা থেকে ধরে নিয়ে এখানে আসবেন, কিংবা ক্রপ করে এই রেক্টেঙ্গুলার দিয়ে সিলেক্ট করে নিয়ে আসবেন। মানে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, সিম্পল জি না স্যার। বিষয়টা। আপনি গেলেন আর নিয়ে আসলেন, এরকম কিছু না। আপনি যখন ঢুকবেন, ধরেন এই ছবিটাকে আপনি যখন ওপেন করবেন, এখান থেকে যদি আপনি ধরে নিয়ে আসেন, এটাও ইমবেডেড, হ্যাঁ। বুঝতে পারছেন? এটা যখন আপনি ধরে নিয়ে যাবেন, এটা তো আপনি ঢুকিয়ে দিলেন এখানের মধ্যে। তো এটার জি যে স্যার। সাইজ, এই সাইজটা আপনি পাবেন এখানে যখন সেভ করবেন। এটা এখন এটা সাইজ দেখেন কি হয়। এটা তো কত সাইজ হয়েছে 39 এমবি। দেখেন, জাস্ট একটা পিকচার ঢুকাইছেন আপনি, 39 এমবি হয়ে গেছে। কি অবস্থা বুঝেন এবার? জি স্যার। আপনি যখন লার্জ ফাইলে কাজ করবেন, অবস্থা কি হবে? ইন জেনারেলি আসলে লার্জ ফাইলে কাজ করার জন্য আপনাদের আমরা কখনোই এই লো কনফিগারেশনের কম্পিউটার সাজেস্ট করি না। ওইটার চিন্তা না করাই ভালো। এই জন্য যে আপনি কান্নাকাটি করতে হবে, একটা ছবি সেভে দিবেন, চা খেয়ে এসে দেখবেন এখনও সেভ হয় নাই। সেভ হচ্ছেই, কপি করলে যেভাবে যায় ওভাবে যাবে, ধীরে 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 যাবে, ওইটা বিরক্তিকর হয়ে যাবে। আর অন্য অ্যাপ্লিকেশন তো ওপেন করাই যায় না। হ্যাঁ, তো আপনার কনফিগারেশন অনুযায়ী আপনি কাজ করবেন, এটা ঠিক আছে। আপনার যা আছে তা দিয়ে কাজ করবেন। আপনার হাতে যদি দা থাকে, তাহলে আপনি দায়ের কাজ করবেন, খোরাতের কাজ করতে যাবেন কেন? ঠিক না? তো আপনার যে যে কনফিগারেশন ওইটার কাজ আছে। আপনার স্লো কম্পিউটার হলে ওইটার জন্য কাজ আছে, বুঝছেন? আপনি একটা A4 সাইজের ছবিতে ম্যানিপুলেশন করবেন, রিটাচিং করবেন, অসুবিধা কি? আপনি ব্যানার তৈরি করতে যাবেন না 10 ফুট বাই 20 ফুট, ওইটার জন্য অনেক লোক আছে করবে। আপনার কাজ আছে, আপনার টেনশনের কিছু নাই যে আমার কম্পিউটার স্লো, এখন আমি কি করব। বুঝতে পারছি স্যার। কোনো সময় বন্দুকের প্রয়োজন, কোনো সময় লাঠিরও প্রয়োজন, কি বলেন? হ্যাঁ অবশ্যই। যখন আমার লাঠি হায়ার করা দরকার, যাদের কাছে বন্দুক আছে আমি ওদের কাছে কিন্তু যাব না, কারণ আমার দরকার লাঠি হায়ার করার। তো আমি যাদের লাঠি আছে ওদের কাছেই যাব। অর্থাৎ লো কনফিগারেশনের কম্পিউটারের কাজগুলোও আমাদের প্রয়োজন হয়। জি স্যার। যাই হোক, লাঠি বন্দুক এগুলো ঠিক না, এগুলো ভায়োলেন্সের বিষয়, এগুলো আসলে এক্সাম্পলে আনা উচিত না, কি বলেন? না আগে লাগে স্যার। চল। এটা আমাদের দৈনন্দিন জীবনে এটার প্রয়োজনীয়তা আছে, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু তারপরে লেখাপড়ার মতো একটা জায়গার এগুলো নিয়ে আসা উচিত না। আমি অনেক সময় পকেট মারার এক্সাম্পল দিই, বুঝছেন? তখন এটা আসলে অনেক সময় যায় না, যে একটা লেখাপড়ার মধ্যে আপনি পকেট মারার এক্সাম্পল দিবেন, তালা ভাঙার এক্সাম্পল দিবেন, এটা তো ঠিক হয় না। তো এটা হয় কি, যে আপনি মানে এক্সাম্পল তো এক্সাম্পলই, যে কোনো ধরনের হোক, ওইটা দিয়ে আপনার মধ্যে কতটুকু এফেক্ট পড়ে, আপনার মধ্যে যদি আমি সর্বোচ্চ এফেক্ট দিতে পারি এটা দিয়ে, তাহলে ওইটা আমি নিতে পারি, সমস্যা না, কি না, কি বলেন? যদি একটা নেগেটিভ বিষয় থেকে এক্সাম্পল দেওয়ার কারণে বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়, তাহলে তো এটা আমার সার্থকতা। আর আমি একটা ভালো দিলাম, হুজুরের নামাজ পড়া নিয়ে একটা এক্সাম্পল দিলাম, কিন্তু আপনি তেমন আপনার মধ্যে এফেক্ট হলো না, তো এখানে হয়তো আমার সোয়াব হয়তো হবে কিছু, একটা হাদিস বলার জন্য আপনাকে, কিন্তু আপনার কোনো ফায়দা হবে না। জি স্যার, নেগেটিভটা বললে আগ্রহ হয়, মনোযোগ দিয়ে শুনতে যায়। হ্যাঁ, সেটাই। তো আমরা সাইজের মধ্যে আছে, বুঝছেন? এটা
একটু ডিফিকাল্ট ব্যাপার, আপনার ঠান্ডা মাথায় দেখেন, এগুলো আসলে বুঝতে হয়। এই কাজগুলো আপনি ইউটিউবে পাবেন না, বুঝছেন, এগুলো আসলে অর্গানিক। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে এই যে সমস্যাটা, এটা থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য কি করতে পারি, এটা হচ্ছে আমাদের লিঙ্ক ফাইল নিয়ে আসবো আমরা, প্লেস লিঙ্কড, বুঝতে পারছেন? স্যার আমার শব্দ শোনা যায় নাকি? একটু শব্দ শোনা যাচ্ছে, বৃষ্টির নাকি? হ্যাঁ। কোথায়? অফ করে দিন, বৃষ্টি পড়তেছে আর কি। আপনার বাসার কাজ, আপনার বাসা কোথায়? টুকের বাজার। তো আমাদের সিলেটে তো বৃষ্টি হচ্ছে না। টুকের বাজারে স্যার বৃষ্টি হয় সব সময়, কিন্তু টাউনে গেলে বৃষ্টি হয় না আর। তাহলে তো ওইদিকে আমার একটা বাসা ভাড়া নিতে হবে। সারাটা দিন বৃষ্টি পড়ে, 24টা ঘন্টা বৃষ্টি পড়ে। না এরকম যদি হয় তাহলে আমি ওইদিকে চলে যাব, বুঝছেন, অনলাইনের কাজ তো যে কোনো জায়গায় বসে করা যায়। জি স্যার, ছাতা নিয়ে আমি টাউনে গেছি, যে দেখি রাস্তা একেবারে শুকনা। আপনার এই তেমুকি পার হইলে শুকনা, ভার্সিটি পার হইলে বাকিটা শুকনা, ভার্সিটি এই পাশে একেবারে। বাজার গেছি আমি, অনেকবার গেছি ভার্সিটির এখানে। আমি শাহজালাল ভার্সিটিতে ছিলাম 6 মাস, একটা ট্রেনিং নিয়েছিলাম, তো এই হিসাবে উইকেন্ড পাস ব্যবহার করছি তো অনেক দিন। আর ওই ভার্সিটির পরে এখানে আছে একটা টিল্লারগাঁও আছে, ওই টিল্লারগাঁওতে আমার একটা ফ্রেন্ডের কিছু জায়গা ছিল, ওরা রুম বানিয়ে হোস্টেলের জন্য ভাড়া দিয়ে দিয়েছিল, তো প্রায় ওদের সাথে যেতাম। ওখানে শাহজালাল ভার্সিটির স্টুডেন্টরা ভাড়া থাকতো আগে, অনেক কোয়ার্টার বানিয়ে, মানে মেসের মতো করে। এখানে আছে অনেকগুলো মেস। হ্যাঁ, তো অনেকেই জায়গা কিনে ওখানে মেসের বিজনেস করে, তো ওরকম একজন বিজনেস করে আর কি, আমার পরিচিত একজন ফ্রেন্ড, তো ওর সাথে অনেকবার এখানে গেছি। আর ভার্সিটিতেও অনেক দিন আমি 6-7 মাস ছিলাম, ওই যে ট্রেনিং নিয়েছিলাম যখন। ভার্সিটিতে কিন্তু এক্সট্রা ট্রেনিং দেয়, আপনারা চাইলে নিতে পারেন যে কেউ। আচ্ছা স্যার, অনেকগুলো ট্রেনিং আছে। হ্যাঁ, পাবলিকের জন্য ট্রেনিং আছে।